আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফের ইউটিউব চ্যানেলে। এখনো কি আপনারা দ্বিধায় আছেন যে কালকে আলভারেজের দুই পায়ে লেগেছে নাকি না? ভাই ভুলে যান। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার প্রথম সিরিজে প্রথম মুভিতেই একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা আপনাদেরকে একটু বলে দিই। ইট ডাজন্ট ম্যাটার হাউ ইউ ফিনিশ বাই অ্যান ইঞ্চ অর আ মাইল, উইনিংস উইনিং। তো গতকালকে পেনাল্টি শুটআউটে রিয়াল মাদ্রিদ জিতে গিয়েছে। আলভারেজ শুধু মিস করে নাই, শেষে কিন্তু লোরেন্তেও মিস করেছে। সো অ্যাটলেটিকো মাদ্রিদ দুইটা পেনাল্টি মিস করাতেই কিন্তু কালকে হেরে গিয়েছে। তো রিয়াল মাদ্রিদকে অবশ্যই কনগ্রাচুলেশন জানাই, এবং মজার বিষয় এবারে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু ফাইনালে হয়তো বা আমরা এল ক্লাসিকো দেখতে পারি। তো সেই এল ক্লাসিকো নিয়ে আমরা একটু আলোচনাটা পরে করি। তো প্রথমে আমি একটু আলোচনা করতে চাই এবারে চ্যাম্পিয়ন্স লিগ আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। হ্যাঁ, 36টা দলের চ্যাম্পিয়ন্স লিগ। অনেকেই সন্দেহ করেছিল যে চ্যাম্পিয়ন্স লিগটা বোরিং হবে। একটা মজার বিষয় দেখেন, টপ 8 যারা ফিনিশ করবে তারা রাউন্ড অফ 16 চলে যাবে, এবং রাউন্ড অফ 16 তারা প্লে অফ থেকে যারা আসবে, মানে 9 থেকে 24 পর্যন্ত যারা আছে তাদের থেকে প্লে অফ হবে। ওইখান থেকে আরো 8টা টিম আসবে। তো টপ 8 8টা টিমের সাথে এদের মুখোমুখি হবে। এদের মধ্যে থেকে নকআউটে হয়ে কোয়ার্টার ফাইনালে বাকি 8টি দল যাবে। তো এই ফরম্যাটটা অনুসারে আপনারা যদি একটু খেয়াল করেন, টপ 8 থেকে কিন্তু 4টা দল ইতিমধ্যে বাদ পড়ে গেছে। তো আপনারা জানেন লিভারপুল পিএসজি কাছে হেরে বাদ পড়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদ গতকালকে রাতে বাদ পড়েছে, বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে লিলে বাদ পড়ে গিয়েছে, এবং তার আগে বায়ার লিভারকুসেন বায়ার্ন মিউনিখের কাছে বাদ পড়ে গিয়েছে। তো টপ 8 এ ফিনিশ 4টা দল কিন্তু ইতিমধ্যে বাদ। তো সেকেন্ডে ছিল বার্সেলোনা। সেই বার্সেলোনা এখন পর্যন্ত একটা ম্যাচই হেরেছে এই টুর্নামেন্টে। সেই ম্যাচটা হেরেছিল তারা এএস মোনাকোর কাছে, তারাও কিন্তু বাদ পড়ে গিয়েছে। মজার আরেকটা বিষয়, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে 3টা টিম জিতে লিভারপুল বাদ পড়ে গিয়েছে, লিলে বাদ পড়ে গিয়েছে, এবং এসি মিলান তারাও বাদ পড়ে গিয়েছে। তো এইবারে যারা যারাই আসল কথা স্প্যানিশ দলকে হারাচ্ছে তারাই কিন্তু বাদ পড়তেছে। তো ওইটা বাদ দেই, আগে যেটা আসলে পয়েন্ট টেবিলের কথা বলছিলাম, টপ 8 থেকে 4টা টিম। তার চেয়েও মজার বিষয়, আমরা যদি টপ 16 ফলো করি, তো 16তম পজিশনে শেষ করেছিল বেনফিকা। তো টপ 16 দল থেকে কিন্তু 8টি দলই কিন্তু কোয়ার্টার ফাইনালে গিয়েছে। আপনারা যদি হিসাব করে দেখেন, পিএসজি কিন্তু 15তম পজিশনে খেলা শেষ করেছিল, এবং পিএসজি পরে যারা যারা আছে সবাই কিন্তু এখন বাতিলের খাতায়। তো এই গ্রুপ সিস্টেমে খেলাটা কিন্তু আসলেই ভালো লাগতেছে। মানে এটা নতুনত্ব এনেছে, কিন্তু সেই নতুনত্বটা আনলেও দেখেন টপ 16 টিমের মধ্যে 8টি টিমই কিন্তু গিয়েছে। পিএসজি ফাইট করে জিতেছিল লিভারপুলের বিরুদ্ধে, টপ টিম। তো লিভারপুলের বিরুদ্ধে তারা জিতেই কিন্তু চলে গিয়েছে, এবং সেকেন্ডে ছিল বার্সেলোনা। সেই বার্সেলোনা হারিয়েছে 16তম দলকে। তো দেখেন, ইকুয়েশন হিসাব করলে কিন্তু এইবারে কিন্তু সমানে সমান খেলা হয়েছে, প্রায় বলা যায় সমানে সমান খেলা হয়েছে, এবং সেই হিসাবে কিন্তু নেক্সট রাউন্ডে যাচ্ছে। কোয়ার্টার ফাইনাল অলরেডি নিশ্চিত হয়ে গিয়েছে, কে কার মুখোমুখি হবে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। তারপর আমি শুরু করি, পিএসজি বনাম অ্যাস্টন ভিলার খেলা পড়বে। তারা পরবর্তীতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনালের বিরুদ্ধে, যে জিতে তার সাথে। অপর পাশে বার্সেলোনা ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ড, এবং ইন্টার মিলান ভার্সেস বায়ার্ন মিউনিখ। মজার একটা বিষয়, এই 8টি দলের মধ্যে পিএসজি একমাত্র দল যে কখনোই, আর্সেনালও এই দুটি দল আছে যারা কখনোই ইউরোপিয়ান, মানে ইউরোপিয়ান কাপ অথবা চ্যাম্পিয়ন্স লিগ কখনো জিতে নাই। আরেকটা মজার বিষয়, অন্যান্য দলগুলো আসলে 100 বছরের প্রায় উপরেই তারা তৈরি হয়েছে, এর মধ্যে পিএসজি একমাত্র ইয়াংগেস্ট টিম। তারা 1970s তৈরি হয়েছে, সেই থেকে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ কখনো কাপ জিতে নাই, যদিও ফাইনাল খেলেছে একবার। এবং সেই 70s অ্যাস্টন ভিলা একমাত্র তাদের ইউরোপিয়ান কাপটি তুলে, সেই ইউরোপিয়ান কাপই কিন্তু এখন কন্টিনিউশন চ্যাম্পিয়ন্স লিগ হিসেবে। এবং আর্সেনাল জিতে নাই, আনফরচুনেট ফর দেম। তারা ফাইনালও খেলেছিল, আনবিটেন যে রানটা দিয়েছিল 2004 সালে, তারা আনবিটেন ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেলটা জিতে, সেই মৌসুমেই তারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গিয়ে আনফরচুনেটলি বার্সেলোনার কাছে হারে। সেই বার্সেলোনা এখন পর্যন্ত 5টা টাইটেল জিতেছে চ্যাম্পিয়ন্স লিগে, মানে ইউরোপিয়ান কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে। বায়ার্ন মিউনিখ জিতেছে 6টা, এবং রিয়াল মাদ্রিদ আপনারা জানেন 15টা টাইটেল জিতেছে। এর মধ্যে ইন্টার মিলান শুধুমাত্র 3টা টাইটেল জিতেছে। তো ইন্টার মিলান 2010 সালে শেষবার টাইটেল জিতে, তার আগে 1950s বাকি দুইটা টাইটেল, সরি 60s তারা বাকি দুইটা টাইটেল জিতে। তো এবারে কি নতুন কোন চ্যাম্পিয়ন দেখতে পারবো? মানে পিএসজি কে আমরা দেখতে পারবো, নাকি আর্সেনালকে আমরা দেখতে পারবো? হয়তোবা নতুন চ্যাম্পিয়ন আমরা এই মৌসুমে দেখতেও পারি, নাকি অ্যাস্টন ভিলা আবারও তাদের সেকেন্ড টাইটেলটা জিতবে এবং তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার স্বাদ লাভ করবে, অথবা ইন্টার মিলান কি তাদের চতুর্থ টাইটেল জিতবে নাকি না, এগুলো হতে পারে। তবে আমার কাছে বেশি ধারণা হচ্ছে হয়তোবা বার্সেলোনা তাদের 6ষ্ঠতম টাইটেল জিতে বায়ার্ন মিউনিখের সমান হয়ে যাবে, অথবা বায়ার্ন মিউনিখ তাদের 7ম টাইটেল জিতে র্যাঙ্কিং এর সেকেন্ডে চলে আসবে, এসি মিলানের সাথে তারা
যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকবে, নাকি রিয়াল মাদ্রিদ 16তম বার তারা জিতে যাবে? সুইট 16 বলে একটা কথা আছে। তো আপনারা দেখেন এল ক্লাসিকো কিভাবে হতে পারে। প্রথম খেলাটা হচ্ছে পিএসজি বনাম অ্যাস্টন ভিলা, এদের মধ্যে থেকে যে কোনো একটা দল যদি জিতে ফেস করবে হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস আর্সেনাল। তো ধরে নিচ্ছি রিয়াল মাদ্রিদ আর্সেনালকে হারিয়ে দিবে। তো পিএসজি বনাম অ্যাস্টন ভিলার সাথে খেলা পড়বে। তো এখানেও রিয়াল মাদ্রিদ জিতে গেল, তো ফাইনালে চলে গেল, তুলনামূলক কঠিন মনে হচ্ছে। অপর পাশে বার্সেলোনা ফেস করছে বরুসিয়া ডর্টমন্ড, এখানে হয়তোবা ইজি জয় পেতে পারে। ফেস করবে নেক্সট সেমিফাইনালে ইন্টার মিলান ভার্সেস বায়ার্ন মিউনিখ থেকে একজন, তো ওদেরকে হারিয়ে তারা ফাইনালে। তো দেখেন কি সুন্দর, এবং একমাত্র স্প্যানিশ দলের ক্ষেত্রে এই জিনিসটা সম্ভব হতে পারে। তাদের যেভাবে করে ফিকচারটা পড়েছে এই অনুসারে তাদের জন্য সুবিধা হতে পারে যে এবারে এল ক্লাসিকো। ইংলিশ দলগুলো এই সুবিধা পাবে না, কারণ কি ইংলিশ দলগুলো যদি তাদের রেসপেক্টিভ ম্যাচগুলো জিতে যায়, মানে অ্যাস্টন ভিলা পিএসজি কে হারিয়ে দিল এবং আর্সেনাল রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল, তারা কিন্তু সেমিফাইনালে মুখোমুখি হবে। অপর পাশে জার্মান বায়ার্ন মিউনিখ যদি ইন্টারকে হারায় এবং বরুসিয়া ডর্টমন্ড অ্যাক্সিডেন্টলি বার্সেলোনাকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু বরুসিয়া ডর্টমন্ড ভার্সেস বায়ার্ন মিউনিখ সেমিফাইনালে দেখা হবে। তবে আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ক্লাব ভার্সেস ইতালিয়ান ক্লাব হতে পারে। তারা একটা টিম আছে, হয়তো বা একটা টিমই ফাইনালে চলে যেতে পারে। পিএসজি এই মৌসুমে অসাধারণ খেলছে, এটা মানতেই হবে। মানে হঠাৎ করে তারা অসাধারণ খেলা শুরু করেছে, এবং লাকিলি তারা গোল পাচ্ছে না বলে কিন্তু তাদের খেলাটা বোঝা যাচ্ছে না যে তারা ভালো খেলছে। অপর পাশে ইন্টার মিলান এখন পর্যন্ত মাত্র 2টি গোল খেয়েছে এই মৌসুমে। একমাত্র লিভারকুসেনের কাছে তারা হেরেছিল, তার 90 মিনিটে গোল খেয়ে কাউন্টার অ্যাটাকে। আর গত খেলায় ফেয়ানোর্ডের কাছে, যেটা অলরেডি তারা থ্রু হয়ে গেছে, সেখানে একটা পেনাল্টি কনসিড করে তারা গোল খেয়েছে। তো ইন্টার মিলান ডিফেন্সিভলি খুবই স্ট্রং, পিএসজি অ্যাটাকিংলি খুবই স্ট্রং। তো কাইন্ড অফ লাইক ভলকেনো ভার্সেস হারিকেন। তবে পারফেক্ট ভলকেনো ভার্সেস হারিকেন যদি আমরা চিন্তা করি, সেই হিসেবে কিন্তু আমরা এল ক্লাসিকোটাকে এক্সপেক্ট করবো, কারণ কি বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ ইন এ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, এটা আসল কথা অসাধারণ একটা খেলা হবে, এবং আমরা এই জিনিসটা কখনোই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দেখি নাই। তো এইগুলা নিয়ে আমরা আলাদা আলাদা করে টিমের বর্ণনা নিয়ে আমি আবার ভবিষ্যতে অন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো এখানে আমি গতকালকে খেলা চারটার আসলে একটু ছোট্ট করে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে চলে যাই লিল্লে ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ডের খেলায়, যেখানে আমি প্রেডিক্ট করেছিলাম লিল্লে জিতার। লিল্লে যেভাবে ডর্টমুন্ডে মাঠে গিয়ে ড্র করে এসেছে, এবং এইবারে একমাত্র ক্লাব যে কোয়ালিফিকেশন রাউন্ড ক্রস করে এসে টপ 8 নিশ্চিত করে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে গিয়ে 1-1 গোলে ড্র করে আসে, সেই হিসাবে আমি লিল্লেকে এক্সপেক্ট করেছিলাম যে তারা এই ম্যাচে ভালো করবে। তবে নিকো কোভাচের ডর্টমুন্ড ডিফারেন্ট খেলা দিয়েছে গতকালকে। আনফরচুনেটলি লিল্লের গোলকিপার যদি ফুল ফর্মে না থাকতো, কালকে খেলার রেজাল্ট 2-1 বদলে আরো বেশি হতে পারতো। তো বরুসিয়া ডর্টমুন্ড আনএক্সপেক্টেডলি কালকে জিতে যায়। তবে হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ডর্টমুন্ড একটা বড় টিম, লিল্লে ডেবিউটেন্ট হিসেবে ধরা যেতে পারে, যদিও এর আগে অনেকবার খেলেছে, কিন্তু এই মৌসুমে কিন্তু কাইন্ড অফ ডেবিউটেন্ট টাইপেরই তারা খেলছিল। সেই হিসেবে বরুসিয়া ডর্টমুন্ড খুবই ভালো খেলে নেক্সট রাউন্ডে চলে আসে। অ্যাস্টন ভিলা ভার্সেস ক্লাব ব্রুজে। ক্লাব ব্রুজে কালকে রেড কার্ডও খেয়েছে, এবং ফার্স্ট হাফ পর্যন্ত ক্লাব ব্রুজে অসাধারণ খেলেছিল। তারা টোটাল ফার্স্ট হাফেই 400টা পাস দিয়েছিল, তাদের পজিশন ছিল 63%। অ্যাস্টন ভিলা কমপ্লিটলি ডিফেন্সিভ খেলছিল, এবং ক্লাব ব্রুজে একতরফা খেলে যাচ্ছিল। তারা 23 মিনিটের মাথায় রেড কার্ড খায়, তারপরও তারা তাদের ছন্দটা ধরে রাখে। তারপরেই মার্কস এসেন্সিওর নামার পরে রাশফোর্ড এবং এসেন্সিওর সেই পার্টনারশিপেই উড়ে যায়। আমি এর আগে ভিডিওতে এই আলোচনা করেছিলাম যে এদের পার্টনারশিপের যে ফর্মে আছে, সেই ফর্মে যে কোনো ক্লাবকে হারানো সম্ভব, এবং তাই হয়েছে। সেকেন্ড হাফে যখন এসেন্সিওর নামার পরে 3-0 গোলে ম্যাচটা জিতে, সেখানে 2টা গোল এসেন্সিওর নিজে দেয়, এবং একটা গোল সে বিল্ড আপেও ছিল। তবে ফেয়ারলি যদি বলা যায়, ক্লাব ব্রুজে 24তম টিম এবং অ্যাস্টন ভিলা 8ম টিম, সেই হিসাব করলে কিন্তু অ্যাস্টন ভিলা জয়লাভ করে নেক্সট রাউন্ডে যাওয়াটাই স্বাভাবিক রেজাল্ট। ওই যে বরুসিয়া ডর্টমুন্ডের ক্ষেত্রে যেটা বললাম, লিল্লে কোয়ালিফিকেশন করে আছে এবং বরুসিয়া ডর্টমুন্ড এর আগে চ্যাম্পিয়ন্স লিগ উইনার, সো বিগ টিম জিতে গিয়েছে, এটাই স্বাভাবিক। তো চলে আসি থার্ড খেলা, সেটা হচ্ছে আর্সেনাল ভার্সেস পিএসভি। বিগ টিম জিতার সম্ভাবনা বেশি। আনফরচুনেটলি কালকে ম্যাচটা ড্র হয়ে যায়। হ্যাঁ, আর্সেনাল তাদের থার্ড টিম নামায়, এর আগের রাউন্ডে 7-আপে জিতে আসে। সো আর্সেনাল এখানে হারানোর কিছু ছিল না, জাস্ট প্লেয়ারদেরকে এক্সপিরিয়েন্স গেইন করানোর জন্য খেলা হয়, এবং 2-2 গোলে ড্র করে। একটা মুহূর্তে পিএসভি অবশ্য জিতার চান্স হয়ে গিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি ওই যে ল্যাক অফ এক্সপিরিয়েন্সই তারা হেরে যায়। দুটোর টাইমই ল্যাক অফ এক্সপিরিয়েন্স ছিল। তো চলে আসি চতুর্থ খেলা, সবচেয়ে হাই ভোল্টেজ খেলা, অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদ। 27 সেকেন্ডের মধ্যে কর্নার গালাগারের গোলে অ্যাথলেটিকো মাদ্রিদ এগিয়ে যায়। কেন জানি মনে হচ্ছিল অ্যাথলেটিকো মাদ্রিদ এই ম্যাচটা জিতে যেতে পারে, এবং আমি আগেও প্রেডিক্ট করেছিলাম সিমিওনি ডিজার্ভ করে একটা চ্যাম্পিয়ন্স লিগ, এবং সিমিওনির অ্যাথলেটিকো মাদ্রিদ যেই খেলা দিচ্ছে সেই হিসেবে কিন্তু
এবারে কিছু একটা অঘটন ঘটাই ফেলতে পারে। পুরাটা ম্যাচে ওই প্রথম গোলটা হয়ে যাওয়ার পরে রিয়াল মাদ্রিদ একতরফা অ্যাটাক করেই যাচ্ছে এবং অ্যাথলেটিকো মাদ্রিদ ডিফেন্সে বসে থেকে কাউন্টার অ্যাটাকে আরেকটা গোল বানানোর চেষ্টা করছিল। তবে অ্যাথলেটিকো মাদ্রিদও কিন্তু অনেকগুলা কাউন্টার অ্যাটাকে ভালো চান্স ক্রিয়েট করে। তিবো কর্তোয়া যদি না থাকলে হয়তোবা কালকে অ্যাথলেটিকো মাদ্রিদ আরো বড় ব্যবধানে হারিয়ে দিতে পারতো রিয়াল মাদ্রিদকে। অপর পাশে এটাও বলতে পারবো যে ওব্লাক যদি না থাকতো রিয়াল মাদ্রিদ অনেক আগেই খেলাটা শেষ করে ফেলতে পারতো। তবে কালকে ডিফেন্সও খুব অসাধারণ খেলেছে। রুডিগার্ড যেভাবে 2টা গোল সেভ করেছে, বলতেই হবে, অবশ্যই ক্রেডিট দিতে হবে রুডিগার্ডকে। তারপরে তো পেনাল্টি শুটআউট, তারপরে নিউজ তো আপনারা জানেনই। তবে অ্যাথলেটিকো মাদ্রিদের একটা জিনিস বলবো, তারা সবচেয়ে বড় ভুল করেছে একটা গোল দেওয়ার পরে এইভাবে ডিফেন্সে চলে আসা। এবং দ্বিতীয় যে ভুলটা করেছে, গ্রিজম্যান ফর্মে নেই, কিন্তু গ্রিজম্যানকে আরো কিছুক্ষণ খেলানো উচিত ছিল। হ্যাঁ, ওয়াকিন কোরিয়া খুব ভালো অ্যাটাক করে গিয়েছে, 2টা কাউন্টার অ্যাটাক, যেটা রুডিগার্ডের কারণে 2টা কাউন্টার অ্যাটাক বেঁচে গিয়েছিল। কিন্তু অপর পাশে সরলট যেই পরিমাণ 3টা মিস করেছে, সেই জিনিসটা আসল কথা অ্যাথলেটিকো মাদ্রিদকে ডুবিয়েছে। সবাই ওই 2 পায়ে টাচ লেগেছে আলভারেজকে দোষ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যেহেতু 94 থেকে মোটামুটি রেগুলার খেলা দেখে আসতেছি, বেজিও সেই পেনাল্টি মিস করে দাঁড়িয়ে গিয়ে ওই দ্য ম্যান হু ডাইড স্ট্যান্ডিং একটা কাহিনীতে আপনারা সবাই জানেন। সেই হিসেবে কালকে আলভারেজের ক্ষেত্রে দ্য ম্যান হু স্লিপড অ্যান্ড ডাইড এরকম ঘটনা হয়ে গেছে। কিন্তু খেলাটা কিন্তু অ্যাকচুয়ালি হারিয়ে দিয়েছে সরলট। ও যেভাবে 2টা ক্লিন কাট চান্স মিস করেছে, ওইখানে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ মোটামুটি হেরে গিয়েছে বলা যায়। আর আরেকটা বিষয় বলতে হবে, দ্বীপলের ইনজুরি। সেই দ্বীপলের ইনজুরি হওয়ার পর থেকে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ ডিফেন্ডিং আরো বেড়ে যায় এবং তাদের কাউন্টার অ্যাটাকে বেশি হওয়াতে কিন্তু ফ্যাটিক ইস্যু ধরা পড়ে, যেই জায়গায় কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ 90 মিনিটে খেলা শেষ করতে পারে নাই। তা নাহলে হয়তো বা ডিফারেন্ট রেজাল্ট একটা হতে পারতো। আর আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সো দে হ্যাভ টু বিকাম আ উইনার। একটা উইনিং টিমের মেন্টালিটি ডিফারেন্ট থাকে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করে থাকেন, যখন ট্রাইবেকারের টস হচ্ছিল ওই মুহূর্তে তাদের ক্যাপ্টেন ভেলভার্দে, তাকে দেখে মনে হচ্ছে হি ইজ রিল্যাক্স, হোয়াট এভার দ্য রেজাল্ট উই আর গানা উইন। এই যে একটা মেন্টালিটি, একটা রিল্যাক্স মেন্টালিটি, এই মেন্টালিটি নিয়ে আপনাকে বলতে পারবো যে রিয়াল মাদ্রিদ কেন এতবার টাইটেল জিতে। আপনারা পড়ে আছেন কন্ট্রোভার্সি নিয়ে, কিন্তু আমি পড়ে আছি মেন্টালিটি নিয়ে। এবং রিয়াল মাদ্রিদের এই মেন্টালিটির জন্য কিন্তু রিয়াল মাদ্রিদ এইবারও কন্টেন্ডার হতে পারে। আমরা আরেকটা কন্টেন্ডার যেটা বার্সেলোনা, সেও কিন্তু সেম মেন্টালিটি নিয়ে আছে। বেনফিকার সাথে ম্যাচ জিতে গিয়েছে, ডাজন্ট ম্যাটার, জিততে হবে, আরো বেশি ব্যবধানে জিততে হবে। এই আরেকটা মেন্টালিটি আমি পাচ্ছি পিএসজির মধ্যে। তাই কিন্তু আমি একবার বলেও বসছি, সেটা ফান না, অ্যাকচুয়ালি সিরিয়াসলি, যে পিএসজি এবারে ফাইনালে যেতে পারে। এবং একই মেন্টালিটি ইন্টার মিলানেরও দেখা যাচ্ছে। তো এই কোয়ার্টার ফাইনালের খেলাগুলো নিয়ে আমি আলাদা করে ভিডিও আনবো। প্রত্যেকটা টিমে হেড টু হেড কাউন্ট, কিভাবে কি খেলবে, কি অ্যাপ্রোচে খেলতে পারে, কি ট্যাকটিক্স হতে পারে, সেগুলো নিয়ে ছোট ছোট করে আলোচনা করব। তো এইখানেই আপাতত এই ভিডিওটা রাখি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যারা কষ্ট করে এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।